দিশা, অর্পি আর কেয়ার ঋতিবের ঘর সাজাতে সাজাতে রাত 11টা পেরিয়ে গেছে। পরিশ্রমের ঘাম শুকিয়ে গেছে মুখে, তবু তাদের চোখে তৃপ্তির ঝিলিক। ঘরটা এত সুন্দর লাগছে ভাবনার বাইরে। বিভিন্ন ফুল, মোমবাতি আর হালকা আলোয় মোড়া সেই ঘর সাজানো শেষ করে তারা নিজেদের ঘরে ফিরে যায়। ঋতিব এইমাত্র ঘরে ঢুকলো। এতক্ষণ বারান্দায় বসে ছিল। ঘরে ঢুকে গিটারটা রেখে চারদিক তাকালো একবার, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চোখে এখনও নিঃসঙ্গতা, যেন এই সৌন্দর্য তার ভেতরে কোনো প্রভাব ফেলেনি। ঠিক তখনই দরজা ঠেলে রুহি ঢোকে। একটু আগে তার মা এসে দেখা করে গেছেন। দু বোন মিলিয়ে সময়টা মায়ের কাছেই কেটেছে। ঘরে ঢুকেই রুহির চোখ থমকে যায়। চারিদিকে ছড়িয়ে থাকা ফুল, বিছানায় মখমলি চাদর, মৃদু আলো, সব কিছুই সুন্দর লাগছিল। চমকে উঠে বলে, এসব কে করলো এত সুন্দর? ঋতিব তখন বইয়ের পাতায় চোখ রাখলেও কণ্ঠে একরাশ স্থিরতা নিয়ে বলে, মেজো ভাবি আর বোনেরা মিলে করেছে। আর তুমি কোথায় ছিলে এতক্ষণ? রুহি দ্রুত বলে, মায়ের কাছে ছিলাম, একটু আগেই চলে গেল। ঋতিব মাথা না তুলে জিজ্ঞেস করে, ডিনার করে এসেছ? রুহি হালকা মাথা নাড়ে, কিন্তু বিছানার দিকে আবার চোখ পড়তেই বুকটা কেমন ধক করে ওঠে। সেই সজ্জিত বিছানার সাজে এক ধরনের অনুচ্চারিত কথা লুকিয়ে আছে, যে কথার মানে রুহি জানে। দাদি তাকে আগেই বলে দিয়েছে, তবে এত স্পষ্টভাবে যা সে ভাবতেও পারেনি। সেই সময় লজ্জায় কান দিয়ে ধোয়া বের হচ্ছিল তার, কারণ এসব সে কল্পনা করেনি। শরীরের ভেতরটা অস্বস্তিতে কুঁকড়ে ওঠে। অবশেষে দাদির কথা সহ্য করতে না পেরে এক ছুটে তার আপুর রুমে চলে যায়। ঋতিব গলা খাকারি দিয়ে গভীর ভারী স্বরে বলল, রুহি, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বারান্দায় এসো, আমি ওখানে বসছি। রুহি কিছু না বলেই মাথা নেড়ে ভেতরে চলে গেল। কয়েক মিনিট পর হালকা গোলাপি ফ্রক পরে, খোলা চুল কাঁকড়া দিয়ে বেঁধে চলে আসে বারান্দায়। তবুও মৃদু বাতাসে তার সিল্কি চুল হালকা উঠছে। ঋতিব ইতিমধ্যে বারান্দার একপাশে ডিভানে বসেছিল। দূরে আকাশে ঝুলে থাকা আধো চাঁদ চোখ রাখছিল সে। রুহিকে দেখে চোখের দৃষ্টি একটু বদলে গেল, ঠোঁটে আলতো হাসি খেলে গেল। ঋতিব ভাবল, এমন বাচ্চা বাচ্চা লুকে থাকে কেন সবসময়? একটু তো বড় হোক। অযাচিত ভাবনা ভেবে ইশারায় রুহিকে পাশে বসতে বলল ঋতিব। রুহি চুপচাপ গিয়ে বসল, দুহাত জড়ো করে কোলের মাঝে। ঋতিব ধীর স্বরে জিজ্ঞেস করল, সুহিকে দেখলাম না আজ, কোথায় গিয়েছে? রুহি একটু ঠোঁট চেপে মৃদু গলায় বলল, সুহিকে অর্পি আপু রেখে দিয়েছে। আমি তো নিয়ে আসতেই চেয়েছিলাম, কিন্তু আপু বলল সুহি নাকি ডিস্টার্ব করবে আমাদের সময়টাকে, তাই আর দিল না ওকে। ঋতিব হালকা হেসে বলে উঠল, সুহি ডিস্টার্ব করতো না, কারণ সুহি রুহির মতো না। রুহি চোখ বড় বড় করে তাকালো আর বলল, কি আমি ডিস্টার্ব করি? ঋতিব নির্লিপ্ত শান্ত স্বরে বলল, হ্যাঁ করো তো, খুবই ডিস্টার্ব করো আমায়, এমনকি এখনও আমি ডিস্টার্ব ফিল করছি। রুহির রেগে গেল এবার। সে চট করে উঠে দাঁড়িয়ে বলল, ধুর, থাকবই না আপনার সঙ্গে। কিন্তু রুহির ঘুরে চলে যাওয়ার আগে ঋতিব এক হ্যাঁচকা টানে নিজের কোলের ওপর বসালো রুহিকে। মুহূর্তে রুহি আটকে উঠে দুই হাতে ঋতিবের কলার খামছে ধরল। ঋতিবের বুকের উষ্ণতা ছুঁয়ে গেল রুহির নরম কোমল ত্বকে। তার ভারী নিঃশ্বাসের এক অচেনা শিহরণ বয়ে গেল রুহির ভেতর দিয়ে। ঋতিব রুহির মাথার পেছনের কাঁকড়া খুলে দিয়ে কেশরাশি উন্মুক্ত করে দিল। তারপর মুখটা রুহির গলার কাছে এনে গভীর শ্বাস টেনে হাসকি কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কোথাও যাবে রুহি পাখি? দেয়ার্স নো ওয়ে টু লিভ, নো রোড এ এস্কেপ ফ্রম মি। একটা দীর্ঘ গভীর নিদ্রার পর সকাল 7:30টার দিকে রুহির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরের অলস মুহূর্তে স্বভাবসুলভভাবে সে হাত পা ছুঁড়ে শরীরটার পেশিগুলোকে একটু টান টান করতে চায়। প্রতিবারের ন্যায় আজও সেভাবেই চেষ্টা করলো, কিন্তু কেন জানি আজ পারল না।
মনে হচ্ছে কেউ তাকে সাপের মতো পেঁচিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। বুকের ওপর অদ্ভুত ভার ভার অনুভূত হচ্ছে, কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে রুহির গলার কাছটায়। কিন্তু রুহি আধো ঘুমে বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা কি হচ্ছে। আস্তে আস্তে পিট করে খানিকক্ষণ পর চোখ খুলে দেখে তার বুকের ওপর ঋতীব মাথা রেখে শুয়ে আছে শান্তভাবে। ঋতীবের শক্তপোক্ত বাহু তার কোমর জড়িয়ে ধরে আছে। এক মুহূর্তে রুহির নিঃশ্বাস থমকে গেল। মনে হলো দুজনের বুকের ভেতর থেকে একসাথে বাজছে একটা স্পন্দন, অবিরাম। রুহি ধাতস্থ হয়ে চুপচাপ তাকিয়ে থাকে সামনে। ঋতীবের মুখ দেখা যাচ্ছে না, কেবল ঝাঁকড়া চুলগুলো আর অর্ধেক ঘুষে যাওয়া টি শার্টের ফাঁকে দৃশ্যমান ঋতীবের প্রশস্ত পিঠ। একদম ম্যানলি আর পুরুষালী ঘ্রাণটাও যেন রুহির শরীরের সাথে মিশে গেছে দীর্ঘক্ষণ একসাথে থাকায়। সকালে সোনালি আলো পর্দার ফাঁক গলে এসে ঋতীবের পিঠে এক চোখ ধাঁধানো আলোক ছায়া ফেলেছে। মনে হচ্ছে কোনো ভাস্কর্যের নিপুণ কাজ। রুহির মুখে এক টুকরো লাজুক হাসি ফুটে ওঠে। আনমনে আঙুলের ডগা আলতো করে ঋতীবের চুলে স্পর্শ করে যায়। নরমভাবে ধীরে এক স্নেহ ভরা ছোঁয়ায় বুলিয়ে দিতে থাকে ঋতীবের চুলগুলোয়। তার মনে পড়ে যায় সে যে কাল রাতে কখন ঘুমিয়ে পড়েছিল তা টেরি পায়নি। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু ঋতীব ওঠার নামগন্ধ নেই। রুহি এবার হালকা নড়েচড়ে তাকে সরাতে চায়, কিন্তু এই বলিষ্ঠ শরীরটাকে কি তার কোমল হাতে সরানো সম্ভব? একদমই নয়। অবশেষে ব্যর্থ হয়ে মৃদু স্বরে ডেকে ওঠে, এই যে সকাল হয়ে গেছে, কখন উঠবেন? আপনি তো আমাকে চ্যাপটা করে দিচ্ছেন। ঘুমের ঘরে ঋতীব একটু নড়ে, তারপর হালকা ঘুম ঘুম গলায় হাসকি কণ্ঠে বলে ওঠে, স্টুপিড, ঘুমাতে দেবে না নাকি? রুহি ঠোঁট বাঁকিয়ে বলে, আপনি কত ভারী জানেন, এভাবে থাকলে তো চ্যাপটা হয়ে যাব। ঋতীব তখন ধীরে ধীরে মাথা তুলে রুহির বুক থেকে রুহির মুখের দিকে এক দৃষ্টিতে চোখ বুলিয়ে যায়। খানিকক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, আচ্ছা এতই তারা যখন, তবে চলে যাও। এই বলে সে রুহিকে ছেড়ে ওপাশ ফিরে উপুর হয়ে শুয়ে পড়ে। রুহি হকচকিয়ে যায়, তার বুকটা কেমন করে ওঠে। সে আবার কি করলো? বুঝলো ঋতীব রাগ করে ওপাশ ফিরেছে, তাই তাকে মানাতে বাচ্চাদের মতো আবার ঋতীবের পাশে ফিরে গেল। দেখে ঋতীব চোখ বন্ধ করে রেখেছে, এই দেখে কাঁদো কাঁদো গলায় বলে, আরে রাগ করলেন নাকি? আমি তো ওভাবে বলিনি। আচ্ছা আচ্ছা, যাব না আমি। ঋতীব চোখ বন্ধ রেখে মুচকি হাসে, ঠোঁটের কোণে এক চোরা দুষ্টুমি খেলা করে। রুহির অস্থিরতা টের পেয়ে ডান হাত বাড়িয়ে রুহিকে সজোরে টেনে নেয় নিজের বুকে। রুহি টাল সামলাতে না পেরে আশ্রয় পড়ে ঋতীবের বুকে। রুহি হালকা চমকে উঠলেও পরক্ষণেই সয়ে নেয় সবটা। ঋতীবের বুকের স্পন্দনে আরও একবার মিশে যায় তাদের নিঃশ্বাসের কম্পন। ঋতীব হাসে একটা গভীর মোলায়েম হাসি, দুই আঙ্গুল দিয়ে রুহির ফোলা ফোলা গাল দুটো আলতো চেপে ধরে বলে, রাগ করিনি আমি, তোমার আপুকে বড় মুখ করে বলেছি এসব স্টুপিটি সহ্য করব সারা জীবন, তাহলে এখন রেগে গেলে চলবে? রুহি ঠোঁট উল্টে বলে, কে বলেছে সহ্য করতে? হ্যাঁ আমি জানি আমি আপনার টাইপের না। বাক্যটা শেষ করার আগে ঋতীব দু আঙ্গুলে রুহির চঞ্চল দুটো ঠোঁট শক্ত করে চেপে ধরে, চোখে হালকা ধমকের রেশ। রুহিকে গম্ভীর গলায় শাসিয়ে বলল, আজকাল এই ঠোঁট দুটো অনেক চলছে নাকি? স্টুপিটি সহ্য করব বলেছি, কিন্তু বাড়াবাড়ি নয়। আর কি বললে? আমার টাইপ। তুমি জানো আমার টাইপ কেমন। সো নো মোর ফাঙ্কি টক, ওকে? রুহি চুপ করে যায়, চোখ নামিয়ে নেয় ধীরে ধীরে, কিন্তু তখনই চোখে পড়ে তার অনামিকা আঙ্গুলে থাকা রূপলি আংটির উপর। জানালার মৃদু আলো এসে লেগেছে সেখানে, মৃদু উজ্জ্বলতায় জ্বলজ্বল করছে সুন্দর ডিজাইনটা। রুহি বিস্মিত হয়ে বলে, এই আংটিটা আমার আঙ্গুলে এলো কিভাবে? ঋতীব এক সিলতে হাসি হেসে বলে, কাল রাতে ঘুমিয়ে যাওয়ার পর পরিয়ে দিয়েছি, আগে দেব মনেই ছিল না, আর আপাতত গোল্ড দেওয়ার সামর্থ্য নেই, এটা নিজে আর্ন করে কিনেছি, পছন্দ হয়েছে? রুহি উচ্ছ্বসিত হয়ে হেসে বলে, খুব সুন্দর। ঋতীব আর কিছু বলে না, মুহূর্তে বদলে গেল তার অভিব্যক্তি।
শুধু একটু বুকে শক্তপোক্ত ডান হাতে রুহিকে আরও একটু কাছে টেনে ঠোঁটে আলতো এক চুমু রেখে উঠে দাঁড়ায়। তারপর আলমারির পাশে গিয়ে টাওয়াল তুলে নেয়। ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে বলে, এখানে একা না থেকে নিচে যাও, এখন সবাই আছে, পারলে ভাবিকে কাজে হেল্প করো। রুহি সম্মতিতে মাথা নাড়ায়। এরপর বিছানা থেকে উঠে গিয়ে বিছানার এলোমেলো চাদর সুশৃঙ্খলভাবে গুজে দিয়ে ফ্রেশ হয়ে নিচে নামল। নিচে নামতেই চোখে পড়ল কেয়া আর অর্পির হাসি মুখ। ঘর জুড়ে আড্ডার আভাস। রান্নাঘরে তখন আরসি ব্যস্ত, হাতের কাজের মাঝে তার মনও আজ ভালো। রিভান আর রিহান দুজনে এখনো ওঠেনি। ছুটির দিনে এরা দেরিতে ওঠে, আর দিশাও এখনো ঘুমে বিভোর। শুক্রবার যেহেতু, তাই কেয়াও বাড়িতে। কেয়া সকাল সকালই উঠে গিয়েছে। রুহিকে দেখা মাত্র অর্পি আর কেয়া তার চারপাশে ঘেরা দিয়েছে, নানান গল্প আর হেসে খেলে মুহূর্তগুলো পার করছে। রুহি একটু ফাঁক পেয়ে চুপচাপ এগিয়ে গেল আরসির কাছে রান্নাঘরে। আরসির 6 মাসের উঁচু হয়ে যাওয়া পেটের দিকে তাকিয়ে হাত রেখে হাসি মুখে বলল, আমার ছোট্ট বাবুটা কেমন আছে, কি করছে সে? আরসি ভুরু কুঁচকে বলল, তোর ছোট্ট বাবু ভালোই আছে, আগে তুই বল এসব কি? রুহি কিছুই বুঝতে পারল না, মাথা নেড়ে অবুঝ ভঙ্গিতে বলল, কোন সব কি আপু? আরসি হতাশ হয়ে হালকা দীর্ঘশ্বাস ফেলল, নিজের মাথার ওপর হাত রাখল, চরম হতাশায় ভাবল এই বোকা মেয়েটিকে নিয়ে সে কি করবে। চারপাশটা একবার ভালোভাবে চোরা চোখে দেখে নিল, তারপর আস্তে করে বলল, ওরে বোকা, গোসল করিসনি কেন? রুহি ছোট ছোট চোখে তাকিয়ে বলল, সব কি বলছো আপু? ঘড়ির দিকে দেখো, সবে বাজে 8:10। এখন কি আমার গোসল করার সময়? শীতের দিনে আমি দুপুরে গোসল করি, ভুলে গেলে? তাছাড়া আমি কালকের জামাটা চেঞ্জ করে এসেছি। আরসি আরও একবার দীর্ঘশ্বাস ফেলল। সে কাকে কি বলছে, এখন এই বোকাটিকে কিভাবে বোঝাবে সে? মনে মনে অচেনা হতাশা ঘিরে ধরে তাকে। কিছু বলতেই যাবে, তার আগে ঋতিব রান্নাঘরে এসে একটা পাউরুটির স্লাইস হাতে নিয়ে বাইরে যাওয়ার আগে বলে যায়, এখন ওর গোসল করার প্রয়োজন নেই ভাবি, আপনি যা ভাবছেন সেরকম কিছু হয়নি, এভরিথিং ইজ ফাইন। আরসি মৃদু লজ্জা পেল ঋতিভের কথায়, তারপর মনোযোগ দিল নাস্তা বানাতে। আর এই দুইজনের সব কথাই রুহির কানে পৌঁছালো, তবে মাথার উপর দিয়ে চলে গেল সব। কি যে বলল কিছুই বোধগম্য হলো না তার। দিশা রাতে দেরি করে ঘুমিয়ে পড়েছিল এই আশা নিয়ে যে সকালটা আরাম করে ঘুমিয়ে কাটাবে, বেশ বেলা করে উঠবে, কিন্তু তার এই সুন্দর ঘুমের ব্যাঘাত ঘটালো অর্পি। দরজার সামনে এসে সে অনবরত শব্দ করতে লাগলো, বলল, দিশা খুলছিস না কেন? জিজু এসেছে রে, আমার এত ঠেকা, তোর ঘুম ভাঙাবো বল? সত্যি এসেছে। দিশা চকিত বেগে উঠে গিয়ে বিছানায় বসে রইল। গা থেকে কমফোর্টার সরিয়ে অর্পিকে শাসিয়ে বলল, ট্রাস্ট মি অর্পি, এটা যদি মজা হয় তুই গেলি আজ। অর্পি হেসে বলল, মজা না রে, সকাল সকাল কে মজা করবে? ছোট চাচু এসেছে, তোর বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়েছে। দিশা হা হয়ে গেল, পুরো মাথা ঘুরছে। কি হলো এসব? ধরফড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। সিঁড়ি বেয়ে নামার সময় চোখে পড়ল একটা অকল্পনীয় দৃশ্য, যা সে স্বপ্নেও কল্পনা করেনি। সাহেব আর তার বাবা একসাথে খাচ্ছেন। সামনের চেয়ারে 2 চাচুও বসেছে। খাবার পরিবেশন করছে বড় চাচি আর বড় ভাবি। একদম জামাই আদর করে খাওয়াচ্ছে সবাই। দিশার মনে হলো এরকম জামাই আদরের দৃশ্য জাস্ট চোখে পড়ার মতো। নানান রকম খাবারের আইটেম, বিভিন্ন রকম মিষ্টি, একদম এলাহি ব্যাপার স্যাপার। দিশাকে নামতে দেখে তামিম বলল, এত দেরি করে উঠলে কেন? সকালে তো নিশ্চয়ই খাওনি, এসো আমাদের সঙ্গে দুপুরের খাবারটা খাও এবার। দিশা লজ্জা মিশ্রিত হাসি নিয়ে বলল, ওই আর কি, কাল লেট হয়ে গেছিল ঘুমাতে। এই বলে এগিয়ে গেল খাবার টেবিলের দিকে। জিভ নিজের গালে ঠেলে অদ্ভুত এক ভাবনার মাঝে বসল সাহেব আর তামিমের মাঝের খালি চেয়ারটায়। সাহেবের দিকে তাকিয়ে সে অবাক। সাহেবকে একদম ভদ্র জেন্টলম্যান লাগছে, পোশাকেও বেশ উন্নতি করে রেখেছে, একদম ফর্মাল ড্রেস আপ। তার পুলিশ বাবা বিজনেসম্যান ভেবে বসেছে, অবশ্য এখন সে আসলেও বিজনেসম্যান। রূপক জিজ্ঞেস করলেন, আজই ফিরে যাবেন বড় আম্মা? দিশা খেতে খেতে বলল, কোথায় যাব? সুমন হাসি দিয়ে বলল, এ কি বলছিস, তোর স্বামী নিতে এসেছে, তোকে যাবি না?
হঠাৎ এমন কথা শোনার পর দিশা বিষম খেয়ে গেল। এই দেখে তামিম এবং সাহেব দুজনে দ্রুত একসাথে পানির গ্লাস এগিয়ে দিল। দিশা দুজনের দিকে তাকালো অবাক হয়ে। কি যেন বোধ হলো, তবে তাদের কোনো গ্লাস না নিয়ে নিজে একটা আলাদা গ্লাসে পানি ঢেলে খেতে শুরু করলো, কারণ কাঠটা নেবে এত ভাবার সময় নেই, আপাতত পানি খাওয়া খুব দরকার তার। আরসি দিশার পিঠে সামান্য চাপড় দিয়ে দেয়, এরপর বলল, সাবধানে খাও দিশা, তাড়াহুড়ো করছো কেন? সবার চিন্তিত মুখ দেখে দিশা ধাতস্থ করে বলল, ঠিক আছে আমি। অর্পি দিশাকে বেকায়দায় পড়তে দেখে মুখ টিপে হেসে উঠল, যা দিশার চোখ এড়ালো না। দিশা ছোট ছোট চোখে তাকালে অর্পি আর না হেসে মনোযোগ দিল খাবারে। খাওয়া দাওয়ার পরে সাহেবকে পাঠানো হলো দিশার ঘরে। দিশা নিজেও সাহেবের সাথে ঘরে এলো। সাহেব বিছানায় বসে হাত বাড়িয়ে দিশার হাত ধরে নিজের পাশে বসালো। দিশা একটু থমথমে চোখে সাহেবকে লক্ষ্য করল। চেহারায় ভাঁজ, চোখে ক্লান্তির আভাস ফুটে উঠেছে। সুঠাম গঠনের শরীরটাও রুগ্ন লাগছে। চিন্তিত হয়ে দিশা বলল, তুমি কি খাওয়া দাওয়া ঠিকমতো করছো না? শুকিয়ে যাচ্ছ কেন? সাহেব হেসে দুষ্টুমি করে উত্তর দিল, খাওয়ার জন্য শুকায়নি সোনা। বিবাহিত হলেও বউ না থাকলে স্বামী তো শুকাবেই, তো ব্যাগ গোছানো হোক, সময় নেই আমার। দিশার আমতা আমতা কণ্ঠে বলল, আজ কি সত্যিই আমাকে নিয়ে যাবে? না মানে যেতে হবে তো আজ, কিছুদিন পরেও তো যেতে পারি। সাহেব ভুরু কুঁচকে তাকালো, তো তুমি যেতে চাইছো না আমার সঙ্গে? দিশা অল্প লজ্জিত গলায় বলল, না 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 না, তা নয়, শুধু কেমন জানি। সাহেব বুঝে গেল, এক হাত দিয়ে দিশাকে টেনে জড়িয়ে ধরে বলল, বুঝেছি, কষ্ট হচ্ছে বাড়ির লোকেদের জন্য, কিন্তু আমার কথা ভাবছো তো? দিশা তাকিয়ে রইল অবুঝ চোখে। সাহেব কণ্ঠে তাড়নায় বলল, আমার রোজকে চাই, ডেসপারেটলি চাই, যে আমার বাড়ি জুড়ে থাকবে, একটা সুখ পাখি হয়ে ঘুরবে। আর আমি একা থাকতে চাচ্ছি না, আমাকে ভালো বানিয়ে দিয়ে তুমি এসব কি করছো রোজ, বলো। দিশা আপ্লুত হলো, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে সে। পরিবারের কথা ভাবতে গিয়ে সত্যি সাহেবের কথা ভাবেনি, আরও আগেই সাহেবের দিকটা ভাবা উচিত ছিল তার। নিজের ভুল বুঝতে পেরে হালকা হাসি দিয়ে বলল, সরি, এবার মনে হয় আমি আসলে বাড়াবাড়ি করে ফেলেছি, আমি ব্যাগ গোছাচ্ছি। সাহেব এক চিলতে হাসি নিয়ে বলল, তাড়াতাড়ি। দিশা ব্যাগ গোছাতে গোছাতে হাসি মুখা কণ্ঠে উত্তর দিল, বাবার সাথে কথা হয়েছে তোমার? সাহেব বলল, জি, হি ইজ ট্রুলি এ ওয়ান্ডারফুল পারসন। নভেম্বরের মাঝামাঝিতে হুট করে শীত পড়তে শুরু করেছে শহরের বুকে। সকালটা কুয়াশায় মোড়া থাকে, রোদও অলস্য গুটিয়ে নিয়েছে নিজেকে। এখন রাতের এই সময় রাস্তার ধারে শুকনো পাতারা গড়াগড়ি খাচ্ছে ঠান্ডা হাওয়ার টানে। কিছুক্ষণ হলো বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে সাহেব আর দিশা বেরিয়ে পড়েছে নিজেদের গন্তব্যে, একটা নতুন জীবন শুরু করতে, সংসার করতে। দিশা গাড়ির জানালা খুলে রেখেছে হালকা করে। গাড়ির ফ্রন্ট সিটে সাহেবের পাশে বসে দিশা বসে আছে। জানালার ধারে হাত রেখে সেখানে মাথা ঠেকিয়ে বাহিরের দৃশ্য দেখতে দেখতে একরকম হারিয়ে গেছে নিজের অলিক ভাবনায়। দূরে রাতের আকাশের কোণে ধোঁয়াটে কুয়াশা, রাস্তার দুই পাশে নিস্তব্ধতার রাজত্ব। হঠাৎ দমকা হাওয়া দিশাকে ছুঁয়ে গেলে শীত শীত অনুভূত হয় তার। নিজের শরীরের হালকা কাঁপুনি টের পেয়ে দিশা জানালার কাঁচ উঁচু করে দেয়। তারপর সাহেবকে নিচু স্বরে বলে উঠল, এই সাহেব, আমার তো শীত শীত লাগছে, শীতের পোশাকগুলো প্যাক করতে একদম ভুলে গেছি। সাহেব ড্রাইভ করছে একাগ্র চোখে, কিন্তু ঠোঁটের কোণে টান খেলল এক চেনা হাসি। বলল, গাড়ির ব্যাক সিটে দেখো, আমার একটা জ্যাকেট আছে, ওটা পরে নাও, আপাতত সেটাতেই চলবে। দিশা সম্মতিতে মাথা নেড়িয়ে ব্যাক সিটে হাত বাড়ালো, তুলে নিল সাহেবের কালো লেদার জ্যাকেটটা। গায়ে চাপাতেই এক প্রকার উষ্ণতা ছড়িয়ে গেল শরীর জুড়ে। সেই উষ্ণতার সাথে মিশে রইল ঘ্রাণ, সাহেবের পারফিউমের ঘ্রাণ। হঠাৎ দিশার গলার লকেটটা আটকে গিয়েছে জ্যাকেটের চেইনের সঙ্গে। ছাড়াতে গিয়ে নাসার অন্ধ্রে ঠেকল ঘ্রাণটা। গভীর মাদকতাময় এক ঘ্রাণ, একদম পুরুষালী পরশ। সাহেব কাছে এলে সবসময় এই ঘ্রাণটা দিশা পেত, তবে সেভাবে কোনোদিন খেয়াল করা হয়নি। আজকে কি মনে করে যেন জ্যাকেটের কলারটা উঁচু করে চোখ বুঝে ঘ্রাণটা নিল। বেশ কয়েকবার নিল ঘ্রাণটা। দিশা বুঝল ঘ্রাণটা পুরুষালী, অতি মার্জিত আর
লাক্সারি ফিল দিচ্ছে। সাহেব আর চোখে তাকিয়ে সব দেখছিল, মুচকি হেসে ঠোঁট কামড়ে বলল, কি হলো রোজ, ভালো লেগেছে নাকি? দিশা চমকে উঠল, মুখটা একটু লজ্জা ফুটে উঠল, বলল, না মানে ঘ্রাণটা সুন্দর। কোন পারফিউম এটা? সাহেব হাসল সে নির্ভার খেলাস্থলে ভরা হাসি দিয়ে, যেটা তার স্বভাব সুলভ। দিশার গালে চট করে চুমু দিয়ে বলল, এটা সাহেব স্পেশাল পারফিউম রোজ। দিশা চোখ কুঁচকে বলল, খালি মজা না, বলো না কি পারফিউম। এবার সাহেব আর মজা না করে স্বাভাবিক গলায় বলল, ক্লাব ক্রিস্টিয়ান। দিশা চোখ বড় বড় করে তাকালো, বলল, হোয়াট, এটা তো অনেক দামি। সাহেব হেসে মাথা নাড়ল, আমি না কিছু কিছু ক্ষেত্রে খুব শৌখিন মানুষ, জানো তো রোজ। দিশা দুহাত জোর করে মাথা নত ভঙ্গিতে হেসে বলল, তোমার শৌখিনতার পাশে আমি গরিব ভাই। সাহেব এবার উচ্চস্বরে হেসে ফেলল, সাথে দিশাও গাড়ির ভেতর ভরে উঠল একজোড়া দম্পতির বাদ ভাঙা মুক্ত ঝরা হাসিতে। বাইরের হাওয়ার সাথে মিশে গেল সেই হাসির ধ্বনি। গাড়িটা এবার ধীরে ধীরে গন্তব্যের পথে ফিরছে। জানালার বাইরে ঝিরঝিরে ঠান্ডা বাতাস বয়ে চলেছে, আর গাড়ির ভেতর চলছে তাদের দুজনের হালকা খুনসুটিময় আলাপ। এভাবেই বাড়ি ফিরল তারা। অবশেষে নিজের স্বামীর বাড়িতে পা রাখল দিশা। এরপর সাহেব দিশাকে তাদের বেডরুম দেখিয়ে দিলে দিশা ফ্রেশ হয়ে নিল। যদিও খুব বেশি জার্নি ছিল না, মাত্র 3 ঘন্টা লেগেছে আসতে, তবুও ফ্রেশ হওয়াটা অতীব জরুরি। একটা সিম্পল টি শার্ট আর আরামদায়ক প্যান্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সাহেব সোফায় বসে ল্যাপটপে মনোযোগী। অফিসের ছোট্ট একটা কাজ শেষ করেছে, কিন্তু চোখ পড়ে যায় দিশার ওপর। দিশাকে এভাবে দেখে আশাহত হয় সাহেব, তাই ল্যাপটপটা কোল থেকে সরিয়ে সামনের টেবিলে রাখে। চোখে মিশে আছে অল্প বিস্ময়। দিশা কি তার সামনেও এইসবই পড়বে? কখনো কি বউ বউ অনুভূতি পাবে না সে? এই শার্ট প্যান্টে কি আর বউ অনুভূত হয়? কেন জানি আবার আশাহত হয়েও অল্প খুনসুটির ইচ্ছে করল তার। যদিও দিশার পোশাক নিয়ে তার সমস্যা ছিল না কখনোই, কারণ এই দিশাকেই সে ভালোবেসেছে, গুন্ডা দিশাকে। কিন্তু তবুও তার ইচ্ছে হয় দিশাকে অন্যরূপে দেখার। যতই হোক বউ তো। তাই দিশার কাছে গিয়ে হতাশ গলায় বলল, কি পড়েছে এটা রোজ? কখনো তো এটা ভাবতেও পারো যে তোমার স্বামী আছে। দিশা ভুরু কুঁচকে তাকায় আর স্বাভাবিকভাবে বলে ওঠে, আমি কখন বললাম যে তুমি নেই? আর আমি কি করেছি আবার? সাহেব দিশার পোশাকের দিকে ইশারা করে বলল, বিয়ে করেছি, বউ নিয়ে এসেছি বাড়িতে, শাড়ি পরে থাকবে, চুরি নুপুর ঝনঝন আওয়াজ করবে, আমি মন ভরে শুনবো, দ্যাটস হোয়েন আই রিয়েলাইজ আই হ্যাভ মাই ওয়াইফ। কিন্তু তুমি তো এসব ড্রেস পরে আমাকে ভাই ভাই ফিলিংস দিচ্ছ রোজ। দিশা ঠোঁট টিপে হেসে বলে, তুমি কি 16 আনা বাঙালি মেয়ে পছন্দ করতে? হতেই পারে, কারণ আমি খেয়াল করেছি আমাকে বেশ কয়েকবার ড্রেস নিয়ে বলেছ। তাহলে সরি টু সে, আমি এমন নই, তুমি ভালো করেই চেনো আমাকে। সাহেবের মুখে হতাশা আহত ভঙ্গিমা বলল, আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আমি জোর করছি? দিশা ভুরু বাঁকিয়ে বলে, এক্স্যাক্টলি। আচ্ছা, আধিপত্য বিস্তার করতে চাচ্ছ? দিশার কথার প্রত্যুত্তরে সাহেব কিছু বলল না, কিন্তু আচমকা কথার আঘাতে সে থমকে গেল। দিশা তাকে ভুল বুঝল না তো, সাহেব তো জোর করেনি, শুধু নিজের ইচ্ছে প্রকাশ করেছে। দিশা সাহেবের মুখ দেখে বুঝলো হয়তো কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। দিশা নিজেও সিরিয়াসভাবে কিছু বলেনি, তাই হালকা হাসি দিয়ে এগিয়ে গেল সাহেবকে কিছু বলতে, কিন্তু সাহেব সে সুযোগ দিশাকে দিল না। দিশার হাত ধরে এগিয়ে নিয়ে গেল ক্লোজেটের দিকে। সাহেব ক্লোজেট খুলে দেখালো দিশার পাশটা, যেখানে অনেক শাড়ি আছে, বিভিন্ন রকমের শাড়ি, দামি শাড়ি সবগুলোই। দিশা আশ্চর্য ভঙ্গিমায় তাকিয়ে থাকে সাহেবের দিকে। দিশা ভাবে এ কেমন পাগলামি। সাহেব বলতে শুরু করে, এখানে অনেক শাড়ি আছে, সবগুলো আমার ভবিষ্যৎ বউয়ের জন্য অনেক আগে কিনেছিলাম। তখনও তোমার সাথে আমার দেখা হয়নি, এসব প্ল্যান করে কেনা নয়, যখন যা ভালো লাগতো কিনে নিতাম। আর নিচের যে কয়টা তাক দেখছো, সেগুলো জুয়েলারি আছে, এই সব কিছু আমার পছন্দ করা, আমার বউকে নিত্য নতুন রূপে দেখার জন্য। এই বলে সাহেব একটু থেমে দিশার দিকে তাকিয়ে আবার বলতে লাগে, এগুলো আমার ছোট ছোট ইচ্ছে রোজ, এটা কোনো জোর জবরদস্তি নয়। তোমার পোশাক নিয়ে আমার সমস্যা কোনো কালই ছিল না। আর তুমি কি ভাবছো আমি জোর করছি তোমায়, আধিপত্য বিস্তার করছি?
দিশার মনে হঠাৎ কিছুটা অজানা দম বন্ধ করা অনুভূতি জাগল। এদিকে সাহেব আহত দৃষ্টিতে তাকিয়ে আছে দিশার পানে, অথচ কিছু বলল না। তার চোখের গভীরতা আর মুখটাও বলছে, দিশা তুমি ভুল। সাহেব কথা না বাড়িয়ে ছাদে চলে গেল। তার মন টানছে না কিছুতেই। দিশা একপাশে হতবুদ্ধির দাঁড়িয়ে নিজের মধ্যে নিজের ভাবনার সঙ্গে লড়াই করল। সাহেব রাগ করে ভুল বুঝে চলে গেল, দিশা আটকালো না। দিশা নিজের বাড়াবাড়ি বুঝে চাটি মারল নিজের মাথায়। মাঝে মাঝে কেন যেন সে এত স্বাধীন চেতা হয়ে ওঠে, কে জানে। অথচ সত্যি সাহেব কখনই জোর করেনি। সে শুধু নিজের ছোট ছোট স্বপ্নগুলোর জন্যই বলেছে শাড়ি পরার কথা। আর বোকা দিশা এসবকে ডমিনেট ভেবেছে। কেন বুঝতে পারেনি এই স্বপ্নগুলো তার বউকে নিয়ে থাকতেই পারে? কেন যে দিশা বুঝতে পারেনি এই সিম্পল কথাটা? প্রথম দিনই ঝামেলা করে ফেলল সে। দিশা এবার সিদ্ধান্ত নিল এক অসাধ্য সাধন করবে সে, তথা কথিত বউরূপে ধরা দিবে সে নিজের স্বামীর মান ভাঙাতে। তাই ভাবামাত্র ক্লোজেটের ভেতর হাত বুলিয়ে একটা সুন্দর জর্জেটের কালো শাড়ি বেছে নিল, সাথে মিলিয়ে ব্লাউজও। কালো রং বাছার কারণ সাহেবের পছন্দ বলে। শাড়িটা পরে চুল খুলে ছড়িয়ে দিল পিঠে, হাতে ধরা সাদা স্টোনের টপ, কানের দুল পরে নেয়। মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। আর ব্যক্তিগতভাবেও দিশা এসব পছন্দ করে না, তাও কি যেন ভেবে হালকা লিপ গ্লস লাগিয়ে নেয় ঠোঁটে। সব মিলে একটা নিখুঁত লাস্যময় রূপে দৃশ্যমান দিশা। আয়নায় নিজের ফাইনাল লুক দেখে নিজে মৃদু হাসি দিল। এবার সাহেবের ড্রিম বউ হয়ে গিয়েছে সে, আর সাহেব এই সাজে নিঃসন্দেহে মাত হবেই। এই ভেবে নিজেই নিজেকে বাহবা দেয়, দেখবে আর কতক্ষণ রাগ করে থাকতে পারে। দ্বিধাহীন আত্মবিশ্বাসে দিশা বেরিয়ে এলো, দরজা লক করে দিয়ে। এরপর ধীরে ধীরে ছাদে পা দিল। ছাদে গিয়ে সে দেখল সাহেব সুইমিং পুলের ধারে বসে পা পানিতে ডুবে স্থির হয়ে আছে। চাঁদের আলো পানিতে পড়ায় পানি চিকচিক করছে। দিশা ধীরে ধীরে এগিয়ে এসে সাহেবের কাঁধে হাত রাখল। হালকা স্পর্শ পেয়ে সাহেব ঘুরে তাকালো। তাকানো মাত্র তার চোখে থমকে যায় দিশার লাস্যময় রূপ দেখে। মুহূর্তে রাগ, অভিমান, হুলস্থুল সব ধুয়ে যায়। যাবেই তো দিশা যে তার অতি কাঙ্ক্ষিত নারী। সাহেব সত্যি মুগ্ধ হয়েছিল, কিন্তু প্রকাশ করতে চাইল না। মনে অন্য কিছু চললেও মুখে কঠোরতা বজায় রাখল। ভাবল ছলনা করা হচ্ছে এখন। মনে মনে সে ভাবে দিশাও একটু তরপাক না, সবসময় সেই বা কেন একা তরপাবে। একটু পুরুক দিশা। যতটা সাহেব পুড়েছে তাই আগের মতো স্থিরভাবে বসে রইল পুলেই। এদিকে দিশার মুখ কালো হয়ে গেল গুরুত্ব না পেয়ে। দিশা ভাবে তাকে ইগনোর করা হচ্ছে। মুহূর্তে জেদ জাগল। সে সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়ে গলায় হাত জড়িয়ে কোলে বসে গেল। সাহেব প্রতিক্রিয়া না দিয়ে পানি থেকে পা তুলে মেঝেতে রাখল, দুটো পা ভাঁজ করে। দিশা ধীরে ধীরে তার মুখ টেনে ধরে আনলো নিজের দিকে, বলল, দেখো আমাকে, দেখো। দিশার কর্মকাণ্ডে সাহেব অস্থির হয়ে উঠল। পুরুষালী আকাঙ্ক্ষা মাথা চারা দিয়ে উঠে না চাইতো। ধীরে শ্বাস নিতে গিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কণ্ঠে মৃদু গম্ভীরতা নিয়ে বলল, এসব কি পাগলামো দিশা? দিশা হা করে ইনোসেন্ট ফেস বানালো, যেন একটা ছোট্ট শিশু, আর মৃদু গলায় বলল, আমাকে দিশা বলতে পারলে তুমি? হাউ, আমি তো তোমার রোজ, তাই না? রোজ বলো, রোজ। সাহেব ভুরু কুঁচকে বলল, জোর জবরদস্তি নাকি? দিশা হেসে ফেলল। হাসিটা মৃদু নয়, চঞ্চল। দিশা সাহেবের কঠোর সোয়াল চেপে চুমু দিয়ে বলল, আমি জোর জবরদস্তি করব তোমার ওপর, আর এটা মানতে হবে তোমাকে। সাহেব আর রাগের অভিনয় করতে পারল না। ধীরে ধীরে সে দিশার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। অবাধ্য সাহেব দিশার কণ্ঠনালীতে আলতো চুমু দিয়ে বলল, আচ্ছা তাই, জোর করবে আমায়? দিশা ওপর নিচ মাথা নাড়ালো শিশুর মতো। সাহেব আবার বলল, সেজেছ কেন? আমি তো বলিনি শাড়ি পরতে। দিশা চোখে হালকা রাগ নিয়ে বলল, মন থেকে সেজেছি, মন থেকে শাড়ি পরেছে। আর শুনে রাখো, আমি বাড়িতে শাড়ি পরব, ইটস ফাইনাল। সাহেব এবার হেসেই ফেলল। নিজেকে আটকাতে না পেরে দিশার গালে ছোট্ট চুমু দিল। চোখে আকুলতা ভরে বলল, আমাকে খুশি করতে শাড়ি পরবার দরকার নেই, মন চাইলে পরবে প্লিজ। তাছাড়া আমি ডমিনেটিং হাজব্যান্ড নই রোজ।
দিশা মৃদু হেসে সাহেবের চোখের দিকে তাকে গম্ভীর স্বরে বলল, ভালোবাসি সাহেব। সাহেব উঠে পড়ে দিশাকে কোলে নিয়ে দাঁড়ালো। তারপর দিশার কপালে চুমু দিয়ে কণ্ঠে মৃদু আবেশ নিয়ে বলল, আমিও ভালোবাসি রোজ। দিশা সাহেবের গলার চারপাশে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আর কঠোর শক্ত বুকটায় মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। অন্যদিকে সাহেব তাড়িত উদ্দীপনায় এগিয়ে যাচ্ছে চিলেকোঠার ছোট্ট ঘরটায়। আপাতত নিচে যাওয়ার একটু ধৈর্য নেই তার, এমনিতেও অনেক ধৈর্য দেখিয়েছে সে। দিশা জানে আজকের রাতটা দীর্ঘ হবে, কারণ এবার যা হওয়ার তাতে কোনো বাধা নেই। মনে প্রাণে সে বহু আগেই সাহেবের হয়ে গেছে। আজ রাতে দুই মন, দুই হৃদয় এক হয়ে যাবে। জাগতিক ভাবনার সীমা অতিক্রম করে একে অপরের ভালোবাসার উন্মাদনায় হারাবে তারা। আর দিশা হারাবে সাহেবের স্বামীগত সান্নিধ্যে, স্বামীগত স্পর্শে। এই মুহূর্ত, এই উষ্ণতা, এই একাক্যতা সব কিছু তাদের প্রাপ্য। ঋতিব বাইরে থেকে এসেছে, কিছুক্ষণ হলো সে একটা সুখবর নিয়ে এসেছে, যা সে সবার প্রথমে রুহিকে জানাবে। কিন্তু দরজার মুখে এসে রুহিকে দেখে থেমে গেল। এ মেয়ে এমন কেন? কি বিশেষ আছে তার? কেন এই মেয়েটার দিকে তাকাতে তাকাতে একটু ক্লান্ত হয় না ঋতিব? এইসব অনেক উদ্ভট প্রশ্ন আছে, কিন্তু উত্তর নেই। এই যে সে এত আসক্ত এই বাচ্চা সুলভ মেয়েটার প্রতি, বিশেষ তো কিছু নেই তার। আহামরি সুন্দরীও নয় তা, গোলগাল ফর্সা মুখ, ঘন পাপড়ি বিশিষ্ট ডাগর ডাগর চোখ আর ফুলো ফুলো গাল। এই সাধারণ বৈশিষ্ট্যগুলোই ঋতিবকে টানে, খুব করে টানে। অন্যদের চোখে হয়তো সাধারণ, কিন্তু ঋতিব এসবের প্রতি আসক্ত, এতেই ঋতিব বেসামাল হয়। ওই গাল দুটো ঋতিবকে খুব করে টানে, ওই গোলাপি ঠোঁট দুটো ঋতিব যখন তখন ছুঁয়ে দিতে চায়, কিন্তু নিজেকে সামলায়, কারণ তার বউটা বড্ড ছোট। এদিকে রুহি বারান্দায় বসে আছে, হাতটি গ্রিলের বাইরে বাড়িয়ে রেখেছে। বৃষ্টির সঙ্গে খেলা করছে। পেছন থেকে ঋতিবকে দেখার সাথে সাথেই ঠোঁটে মিষ্টি হাসি ফুটল, কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, ও আপনি এসে গেছেন। ঋতিবের কথা না বলে এগিয়ে এলো রুহির কাছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে। বারান্দার কিনারায় থাকায় দুজনে অল্প ভিজে গেল। তবে এসবে দুজনের মনোযোগ নেই। ঋতিব হঠাৎই মাথাটা নুয়ে আনলো, বাম গালটা আস্তে করে এগিয়ে দিল রুহির মুখের দিকে। একটা নিঃশব্দ শিশুসুলভ আবেদন প্রকাশ করতে চাইল, কিন্তু রুহি তা প্রথমে বুঝে উঠতে পারেনি। তাই ভুরু কুঁচকে তাকে রইল বিস্মিত অবুঝ দৃষ্টিতে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই যখন সে ঋতিবের এমন আচরণের মানে বুঝতে পারল, তখন গাল দুটো ভরে উঠল লজ্জার লালাভায়। বিবৃত রুহি তাড়াতাড়ি একটু সরে বসল পেছনের দিকে। বারান্দার ঠান্ডা গ্রিল ঘেঁষে পিছিয়ে গেল, চোখ নামিয়ে রাখল নিচের দিকে, আর তাকাতে পারল না নেশালো ধূসর চোখ দুটোতে। কিন্তু ঋতিব, তার কি এত ধৈর্য আছে? কাঙ্ক্ষিত আবদার মেটাতে পারল না দেখে সুযোগ খুঁজে নিল অধৈর্য পুরুষ। কি আশ্চর্য! আজকাল ঠান্ডা মাথার মানুষ ঋতিব এই বাচ্চা মেয়েটার কাছে অধৈর্য হয়। যদিও এতটা বেপরোয়া বেলাস কখনই ছিল না ঋতিব। নিজে এগিয়ে গিয়ে কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই ঝুঁকে পড়ল রুহির দিকে। পরক্ষণে রুহির নরম ফুলো ফুলো গালে আক্রমণ করল ঋতিবের পুরু ওষ্ঠদয়ে। পুরুষালী ওষ্ঠের উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকল কোমল গালটা। রীতিমতো ঠোঁট দাবিয়ে চুমু খেল সেখানটায়। একটু স্থির না থেকে এক প্রকার অস্থির হয়ে আবার ছোট ছোট চুমুর ধারা বইয়ে দিল। এদিকে এরূপ আক্রমণে রুহির চোখ খিঁচে নিয়েছে, শরীর জুড়ে একরকম মৃদু কম্পন বয়ে গেল। তবু ঠোঁটে ফুটে উঠল একটা মিষ্টি হাসি, কারণ আজকাল ঋতিব এমন করে তাকে বড্ড জ্বালায়। এই রকম ছোট ছোট স্পর্শে, ছোট ছোট চুমুতে এই ঋতিবকে আটকায় না রুহি, আটকাতেও চায় না। গভীর রাতে বাইরের গুড়ি গুড়ি বর্ষণ থেমেছে শেষমেশ। সেই সাথে থেমেছে ঋতিবের নিত্য নরম আদরের ধারা। সে মৃদু আদর ভালোবাসার মুহূর্ত থেকে ছাড়া পাওয়ার পরও রুহির মনে ঋতিবের ভালোবাসার উষ্ণতার ছাপ রয়ে গেছে। তবে আজকে রুহি যেন অন্য রুহি। প্রতিদিনের মতো ঋতিবের মোলায়েম আদরের ছয় আজ সে লাজুকতার ভারে নুয়ে যায়নি। লাজুকতা ঝেড়ে ফেলে একটু বউ বউ ভাব, একটু দায়িত্ব, একটু নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখার তাগিদে বাড়িতে ছোটাছুটি শুরু করলো।
কারণ মাহফুজা বেগমের বলা কথাগুলো তার কোমল মনে শেকড়ের মতো গেঁথে গেছে। মাহফুজা বেগম একজন স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বেশ ভালো জ্ঞান দিয়েছে রুহিকে, আর রুহি সেই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছিল, মনেও রেখেছে। তাই ঋতিবের থেকে ছাড়া পেয়ে রাতের খাবার নিয়ে আসার প্রস্তুতি নেয়। এটা রুহির কাছে এক প্রকার দায়িত্ব হয়ে গেছে, আর সে পালন করবে, কারণ রুহি দেখেছে তার আপু তার শাশুড়ি মা অপেক্ষা করে তাদের স্বামীদের জন্য। এর আগের দুদিন রুহি একাই খেয়ে উঠেছিল, এই নিয়ে যদিও কেউ কিছু বলেনি রুহিকে, কিন্তু এই স্ত্রীগত ব্যাপারগুলো রুহি ভালো করে খেয়াল করেছে আজ, বিশেষত মাহফুজা বেগমের থেকে আরও ভালো করে জেনেছে। এর কারণে চট করে দুটো প্লেটে খাবার সাজিয়ে এনে নিজেদের ঘরের ছোট্ট টেবিলটা রাখলো। রুহি নিজেও আজ না খেয়ে আছে। এদিকে ঋতিব তখন বুঝে উঠতে পারছে না এই মেয়েটার আচরণ হঠাৎ এমন বদলে যাওয়ার কারণ। তবুও তার এই বাচ্চা সুলভ চেষ্টা, বউ বউ হওয়ার চেষ্টা ঋতিবকে অকারণে নরম করে ফেলে। এরপর হাত মুখ ধুয়ে এসে চুপচাপ চেয়ার টেনে বসলো ঋতিব। খাওয়ার মাঝে বলে, তুমি হঠাৎ খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি নিয়ে নিতাম। রুহি খেতে খেতে জবাব দেও, মা আপনি নিজে কেন নেবেন? এগুলো তো বউদের কাজ, তাই না? আমি দেব। ঋতিব একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলে, এভাবে না খেয়ে থাকার মানেটা কি? রুহি সোজা গলায় বিজ্ঞদের মতো উত্তর দেয়, বউদের আগে খেতে হয় না, আগে আগে খেয়ে নিলে সে আবার কেমন বউ? এগুলো বউয়ের দায়িত্ব, সে আপনি বুঝবেন না। ঋতিব এবার বুঝলো রুহির এই বউ বউ সাজার কারণ। তবে আজ আর বকাঝকা করতে পারল না, কারণ আজকাল ঋতিবের আর বকতে ইচ্ছে করে না রুহিকে, শুধু আদর আদর পায়। তাই নরম গলায় বলল, বাহ, বেশ বউ বউ হয়ে যাচ্ছে আজকাল। রুহি চোখ নামে হালকা হাসলো, একটু লাজুক আর একটু খুশির হাসি। তারপর মাথা নিচু করে আবার খাবারে মন দিল। তার বড্ড খিদে পেয়েছিল। খাওয়ার পর্ব শেষ হলে রান্নাঘরে বাসন কোসন রেখে তস্ত্র পায়ে আবার উপরে উঠল। ঘরে ঢুকতেই দেখে ঋতিব বিছানায় আধশোয়া হয়ে আছে, মাথার পেছনে বালিশ ঠেস দিয়ে সাদা কমফোর্টার কোমর অবধি টেনে। রুহি দরজা লাগিয়ে গুটি গুটি পায়ে বিছানার কাছে এলো। রুহিকে আসতে দেখে ঋতিব এক হাত বাড়িয়ে তাকে নীরব আহ্বান জানায় কাছে আসতে। রুহি তা বুঝে দ্বিধাহীনভাবে এগিয়ে এসে নিঃসংকোচে ঋতিবের বুকে মাথা গুজে রেখে বিড়াল ছানার মতো লেপ্টে রইল, আর দু হাতে ঋতিবকে জড়িয়ে ধরে ঋতিব রুহিকে আগলে নিয়ে কমফোর্টারে রুহির শরীরও জড়িয়ে নেয়। অন্য হাতে রুহির এলইডি সাদা লাইটটা অফ করে দিয়ে রুমের ড্রিম লাইটটা জ্বালিয়ে দেয়। দুজনে আর কোনো কথা বলল না, কারণ কিছু নীরবতা শব্দের চেয়েও মধুর, কিছু স্পর্শ অপ্রকাশিত ভালোবাসার চেয়ে ঢের বেশি স্পষ্ট হয়। আর ভালোবাসা ওটা আগেই অনেক পাকাপোক্ত হয়েছে তাদের।